দেশের চাপে অন্যায়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভ। শাহবাগে বিকেল ৩টায় গণজমায়েত কর্মসূচি। চুয়াডাঙ্গা রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ, ৩৬ জেলায় মৃদু থেকে মাঝারি, কয়েকদিন অব্যাহত থাকার আভাস আবহাওয়া অফিসের। ফরিয়াদের বেঁধে দেয়া দামে আটকা হাওরের কৃষক। পানির দরে ধান বিক্রি। ঢাকার ধামরায়ে ইট ভাটার ধোঁয়ায় পুড়ল কয়েকশো বিঘার ধান। আর ও জায়গা নাই, ও তো ধান দেম রইতো দেম আর ক্ষমতাটা নাই, তখন এই লোকসান দিমা মাল ছাড়ি দিছি। একটা সন্তান মানুষ করতে যেরকম কষ্ট লাগে তার সাথে বেশি কষ্ট করে আমি ধান আবাদ করছি। এই ধানগুলো সব পুইরা শেষ হয়ে গেছে। এবং বিষখালী নদীর ভাঙনে অস্তিত্ব সংকটে বরগুনার ডালভাঙা গ্রামের 2 স্কুল। টেকসই বেড়ি বাঁধের দাবি শিক্ষার্থীদের। এই নদীটি অনেক দূরে ছিল, বছরে বছরে এটি ভেঙে ভেঙে ক্রমে আমাদের স্কুলের দিকে এগিয়ে আসছে। স্কুলে যদি ভাঙে যে আমরা পড়াশোনা করব কোথায়? স্বাগত এখন জনপথে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলছে টানা অবস্থান কর্মসূচি। সড়কে বন্ধ যান চলাচল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানজিলা খান মিম, তার কাছে জানবো বিস্তারিত। মিম, শাহবাগের অবস্থান কর্মসূচিতে কি ধীরে ধীরে মানুষের অংশগ্রহণ বাড়ছে কিনা, আর যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগের কি খবর? এই শাহবাগপুরে কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা একের পর এক বেড়েই চলেছে। অবস্থান কর্মসূচিতে আমরা সকালে যে সংখ্যক মানুষের উপস্থিতি দেখছিলাম, এখন কিন্তু তার অনেকটাই বেশি, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে এই সংখ্যাটা আরো বাড়তে থাকবে। বিকেল ৩টা নাগাদ কিন্তু এই শাহবাগে গণজমায়েত কর্মসূচিও রয়েছে। তারই প্রস্তুতির সকল যে রাজনৈতিক সামাজিক সংগঠন, রাজনৈতিক রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল, এরকম আসলে যারা জোট রয়েছেন সকলেই কিন্তু সকলেই কিন্তু এই যে 3 দফা দাবি, সেই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। 3 দফা দাবির মধ্যে দাবিটি হচ্ছে যে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে পরবর্তীতে কখনোই রাজনীতি করতে না পারে। গত 16 বছর ধরে তারা যেভাবে আসলে ফ্যাসিবাদের একটি শাসন করে গিয়েছেন মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, এবং সর্বশেষ জুলাই আগস্ট গণ আন্দোলনে আমরা যেটা দেখেছি যে ছাত্রদের উপর নির্বিচারে যেভাবে গুলি চালিয়েছে, তাদের যৌক্তিক একটি দাবি, কোটা আন্দোলন দাবিকেও তারা আসলে মেনে নেয়নি, বরং আসলে তার বিরোধিতা করেছে দিনের পর দিন। সেই যে সবকিছু মিলে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড, কোনো কিছুই কিন্তু আসলে সাধারণ মানুষ ভুলে যায়নি। একটি গণ অভ্যুত্থান হয়েছে ছাত্রদের দ্বারা, এবং সেই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সেই সরকারের কাছে কিন্তু সাধারণ মানুষ দাবি করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তাদের রাজপথ ছাড়ার নেই। অর্থাৎ এই যে রাজপথে তারা কতদিন নাগাদ থাকবে, কতক্ষণ নাগাদ থাকবে, সবকিছুই কিন্তু খুবই অনিশ্চিত। এই যে দাবিটি মেনে নেওয়া, সেই দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তি থাকবে কিনা, বা অনেক ধরনের শঙ্কা রয়েছে যে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে, সকলের সঙ্গে আলোচনা করেই কিন্তু তারপরে একটি এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে সরকারকে আসতে হবে। এর বাইরে গিয়ে সাধারণ জনগণ এখানে যারা উপস্থিত হয়েছেন এবং অন্যান্য দলের যারা উপস্থিত হয়েছেন, তারা কিন্তু বলছেন যে একদমই সাধারণ নাগরিক হিসেবে তারা আজকে এখানে এসেছেন বিশ্বাসে না। এই যে আওয়ামী লীগ যেভাবে অত্যাচার করেছেন সাধারণ মানুষের উপর, তারা যেভাবে ত্যক্ত বিরুদ্ধ ছিল, এবং তাদের যে আসলে বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার যে বিষয়টি ছিল, এখানে এসেছেন, এবং সব ধরনের রাজনৈতিক দলরাই এখানে উপস্থিত হয়েছেন এই
মতামতের সাথে এই যে 3 দফা দেওয়া হচ্ছে সেই 3 দফার সাথে একাত্ম পোষণ করেছেন। কারো কারো অনুপস্থিতিতে কিছুটা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং জুলাই ঘোষণাপত্র জারি করা বলা হচ্ছে এই 3 দফার মধ্যে এক দফা, সেটি 31 ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র জারি করার কথা ছিল, কিন্তু এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর কিন্তু এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জারি করা হয়নি। 5 আগস্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যেই যত দ্রুত সম্ভব জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। সরাসরি আপনি জানতে চাচ্ছিলেন আশেপাশে সড়কের কি অবস্থা এবং জনদুর্ভোগ কি তৈরি হয়েছে কিনা। নিঃসন্দেহে যেহেতু শাহবাগ রাজধানী একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়কে যখন ব্লকেট কর্মসূচি চলছে তখন আশেপাশের যানবাহনগুলো কিন্তু একদমই ধীর গতিতে চলছে। অনেকটা রাস্তা ঘুরে ঘুরে অন্যান্য যানবাহনকে যেতে হচ্ছে, সেই জায়গা থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। সাধারণ যাত্রীরা কিন্তু বলছেন একটু হলেও আসলে জনদুর্ভোগ তাদের বেড়েছে। রসুন, এই ছিল আমার কাছে সর্বশেষ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের টানা অবস্থান কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচির পাশাপাশি বিকেল 3টায় শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছে ছাত্র জনতা। শুক্রবার মধ্যরাতে শাহবাগে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি আরও বলেন, রাজধানীতে যে পয়েন্টগুলোতে আন্দোলন গড়ে উঠেছিল সেগুলোতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলবে। পরে এক ফেসবুক পোস্টে শাহবাগ ছাড়া অন্য কোনো হাইওয়েতে ব্লকেট না দেওয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। রাজধানীর অন্য কোনো সড়কেও কোনো প্রতিবন্ধকতা তৈরি না করার আহ্বান জানান তিনি। হাসনাত লেখেন, জেলাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে জমায়েত সফল করুন, ব্লকেট খুলে দেওয়ার আহ্বানও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার ধারা যুক্ত করতে হবে। 3 দফা দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি বিকাল 3টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। টানা তাপপ্রবাহে নাকাল জনজীবন, বাড়ছে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ, নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। তবে ফসলের মাঠে কিছুটা স্বস্তি কৃষকের। এ নিয়ে বিস্তারিত জানতে চাই, রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান, খুলনা থেকে তরিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনিক চক্রবর্তী। শুরুতে রাকিবুলের কাছে জানতে চাই, আজকে রাজশাহীতে কেমন গরম অনুভব হচ্ছে আর ফল ফসলের উপর কতটা প্রভাব পড়েছে? রাজশাহীতে তীব্র তাপদাহ বইছে। আসলে আজকে ঠিক সকাল 10টার সময় 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা আবহাওয়া অফিসের কাছ থেকে জানতে পেরেছি এবং এখন বেলা বাড়বার সাথে সাথে কিন্তু গরমের অনুভূতি বাড়ছে, একই সাথে তাপমাত্রাও বাড়ছে। এক্ষেত্রে যেটি আসলে হয়েছে, ফসলের মাঠে কৃষক বলছেন খানিকটা স্বস্তি আছে তাদের মধ্যে। এর কারণ হচ্ছে যে রাজশাহী কৃষি অঞ্চলে প্রায় 3,65,000 হেক্টর জমিতে যে বোরোর আবাদ হয়েছিল, আগাম যে বোরোর আবাদ সেগুলো কিন্তু ইতিমধ্যেই কাটাই শুরু হয়েছে এবং এই ধান কাটার মৌসুমে আসলে পাকা ধানে বৃষ্টি হলে বা সেই শিলাবৃষ্টি যদি হয় তাহলে আসলে ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, ধান ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আসলে এখন এই তাপদাহের মধ্যে, রোদের মধ্যে যে কৃষক ধান কেটে নিতে পারছেন, তাতে ধান শুকনো থেকে শুরু করে সেটির আটি বাধাই করা, সেগুলো তাদের জন্য আসলে সহজ হয়েছে বলছে এখানকার কৃষকরা। আমরা রাজশাহী বরেন্দ্র এলাকার দিকে আছি এখন। এই জায়গাটা আসলে দেখছি যে পুরো মাঠ জুড়ে কিন্তু কৃষকরা তাদের ধান কাটার যে কার্যক্রম সেটি আসলে চালাচ্ছেন। কোনো কোনো জায়গায় ধান কাটছেন, কোনো কোনো জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করেছি ধানের আটি বাঁধছেন। সুতরাং এই যে ধান কাটায় মাড়াই এবং সেটি আসলে ঘরে তোলা এবং সেটি আবার মাড়াই করে আসলে গোলায় তোলা, সেগুলোর ক্ষেত্রে আসলে বৃষ্টি তাদের জন্য স্বস্তি নয়। সেক্ষেত্রে এই যে তাপদাহ বা এই যে প্রখরতা রৌদ্রের, সেটা তাদের ফসলের জন্য, ঘরে তোলার জন্য আসলে খানিকটা স্বস্তির। অন্যদিকে কিন্তু রওশন, যদি বলি আমের কথা, 15 তারিখ থেকে গুটি জাতের আম দিয়ে কিন্তু রাজশাহীতে বাগান থেকে আম নামানোর কথা। সেক্ষেত্রে আসলে এই আম নামানোর ক্ষেত্রেও কিন্তু আম পেকে ওঠা, পরিপক্কতা থেকে পেকে ওঠার ক্ষেত্রেও এই ধরনের তাপমাত্রা আসলে কৃষকের জন্য আশীর্বাদ বলছে এবং বাগানিরা তাদের থেকে আমরা যেটি জানতে পারছি যে
গেল কয়েকদিন আগে যে এরকম বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পর যেহেতু এখন আম পরিপক্ক এবং আমের রং পরিবর্তন হয়েছে রওশন, সেই কারণে এই আমটি এখন যত বেশি তাপ পাবে সেটি কিন্তু আরো বেশি পরিপক্ক, পরিপুষ্ট এবং সুমিষ্টতা বাড়বে। যার কারণে কৃষকরা বা বাগানীরা এই কারণে রাজশাহীর যে তাপদাহ বা যে তাপমাত্রা সেটিতে আসলে খুশি। এখানে আবহাওয়া অফিস যেটি বলছে যে গেল 2 দিন থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং গরমের অনুভূতি বাড়ছে। খানিকটা মেঘাচ্ছন্ন বা গুমুটে অবস্থার কারণে এই তাপমাত্রা আসলে গরমের অনুভূতি বেড়েছে, তাতে আসলে ফসলের মাঠে বেশ স্বস্তি রয়েছে। তো রওশন, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এবার খুলনার পরিস্থিতি আমরা জানতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী তরিকুল। তরিকুল, জানাবেন যে এই গরমে নিম্নবিত্ত মানুষের ওপরে কতটা প্রভাব পড়েছে? হ্যাঁ, নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন কাজের জন্য আসলে বাইরে বের হতে হয়। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু বাইরে বের হচ্ছে এবং কষ্টে তাদের আসলে সময় কাটছে। তীব্র গরমে তারা তাদের কাজ করতে অনেক অসুবিধাই হচ্ছে এবং বারবার তারা পানি পান করছেন এবং তৃষ্ণা মেটানোর চেষ্টা করছেন। আমরা রয়েছি নগরীর এমন একটি জায়গায়, এই এলাকায় সাধারণত এরকম সময় বা অফিসের সময়গুলোতে প্রচুর মানুষের অবস্থান থাকে, বিশেষ করে নিম্নআয়ের মানুষেরও অবস্থান এখানে থাকে। আমরা সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গায় দেখেছি খেটে খাওয়া মানুষগুলো তারা আসলে মাঠে নেমে পড়েছে, ডাব বিক্রি করছে এক শ্রেণীর মানুষ। এই ডাব আবার খেয়ে তৃষ্ণা নিবারণ করছে বেশ কিছু মানুষ এবং সেই দৃশ্য আমরা সকাল থেকে দেখেছি। আবার মোড়ে মোড়ে যে শরবতের দোকান রয়েছে সেখানেও শরবত পান করছে এবং সেখানে তাদের তৃষ্ণা মেটাতে ঠান্ডা জাতীয় যে শরবত সেগুলো কিন্তু সাধারণ মানুষ খাচ্ছে। এবং আমরা এইখানে একটি মাঠ রয়েছে, খেলোয়াড় যারা রয়েছে তারা বলছে তীব্র গরমে তাদের এখানে মাঠে খেলতে কষ্ট হচ্ছে এবং তারাও দ্রুত এসে তাদের তৃষ্ণা নিবারণের জন্য সেই শরবতের দোকানে প্রবেশ করছে। আমরা আরেকটি কথা বলে রাখি যে এখানে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন বা নিম্নবিত্ত মানুষ রয়েছেন বা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের মধ্যে অনেকে গরমে অসুস্থ হয়ে পড়েছেন, কারণ খুলনায় কিন্তু গত কয়েকদিনে তীব্র গরম পড়ছে এবং সেটি 37-38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকালও 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং আজও 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ বিরাজ করবে বলে আমরা আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি। এছাড়া এখন এই মুহূর্তে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা অঞ্চলে এবং বিশেষ করে খুলনার গতকাল সন্ধ্যায় বৃষ্টির একটা আভাস হয়েছিল, সেই সময়টা মানুষের মধ্যে একটি স্বস্তি এসেছিল। তবে আবহাওয়া যেটি বলছে যে আগামী এক সপ্তাহে মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই অঞ্চলে খুবই কম রয়েছে, আর যে কারণে পড়ছে কিন্তু খুলনা বিভাগের বিভিন্ন জেলা, এর মধ্যে চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর জেলা, যশোর জেলা, এই জেলাগুলোতে গরমের যে মাত্রা বা পরিমাণটা বেশি এবং আরেকটি হচ্ছে খুলনা জেলা। সব মিলিয়ে এখানে যারা ফসল উৎপাদন করছে মাঠে তাদেরও কিন্তু অনেক কষ্ট হচ্ছে। সব মিলিয়ে এই ছিল খুলনা থেকে যে তীব্র গরম পড়েছে তার সার্বিক পরিস্থিতি। এবার আমরা একটু জানতে চাই চুয়াডাঙ্গার খবরও, সেখানে আছেন অনিক চক্রবর্তী। অনেক, চুয়াডাঙ্গাতে তো বরাবরই আসলে গরমের তীব্রতা যেটা সবচেয়ে বেশি অনুভব হয়ে থাকে, এই যে এই দুর্ভোগে আসলে কতটা এবার তীব্র হয়েছে, মানুষের কি পরিস্থিতি জানাবেন? গত কয়েকদিনের যদি আবহাওয়ার কথা বলি, গত কয়েকদিন কিন্তু মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আসলে বয়ে যাচ্ছিল চুয়াডাঙ্গার উপর দিয়ে। গতকাল ঠিক সেই তাপমাত্রা বেড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে উপর দিয়ে। গতকাল তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই মৌসুমে কিন্তু প্রথম যে তীব্র তাপদাহ সেই তাপদাহ কিন্তু গতকাল ছিল। রওশন, একটা বিষয় জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গায় কিন্তু শুধু এবছরই নয়, প্রতি বছরই গরম পড়ে। এই গরমের মাত্রা আসলে রোদের প্রখরতা এতটাই বেশি যে সাধারণ মানুষ, আমি সকাল থেকেই দেখেছি যে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু সড়কে একেবারেই কম। আরেকটা বিষয় জানিয়ে রাখি রওশন, যে এই যে গরম, এই কয়েকদিনের তাপমাত্রা এতটাই বেড়েছে যে চুয়াডাঙ্গার দামুরুদা উপজেলা বলে একটা উপজেলা আছে, সেই উপজেলায় বেশ কয়েকটি গ্রামে
50 থেকে 60% পানির স্তর নিচে নেমে গেছে। আমি সেই গ্রামে গিয়েছিলাম, সেই গ্রামে খোঁজ নিয়েছি। আমি দেখেছি যে ওই গ্রামের যে চাপকলগুলো রয়েছে সেই চাপকলগুলোতে পানি উঠছে না। গ্রামবাসী যারা আছে, সাধারণ যারা মানুষ আছে, তারা খুবই কষ্টে আছে। এছাড়া আমি সকাল থেকে সড়কে দেখেছি যে শ্রমজীবী মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, রওশন, তারা খুবই কষ্টে আছে। বিশেষ করে ব্যবসায়ীরা বলছে যে দোকানপাটে আসলে যত বেলা বাড়ছে সাধারণ মানুষের উপস্থিতি কম, এ কারণে তাদের বেচাকেনাও কম। পাশাপাশি শরবতের দোকানগুলোতে মানুষজন ভিড় করছে, রোদের প্রখরতা বেশি। পাশাপাশি কৃষি জমিতে কিন্তু আসলে প্রভাব পড়েছে। কৃষকরা কিন্তু শ্রমিক সংকটে আসলে বড় আকারে একটা সমস্যার সম্মুখীন হয়েছে। কৃষকরা বলছে যে এই রোদের প্রখরতা, গরম বাড়ায় তারা শ্রমিক খুঁজে পাচ্ছেন না, ফলে ফসলের মাঠে আসলে তারা বড় আকারে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। সব থেকে বড় কথা যে আবহাওয়া অফিস কোনো সুখবর দিচ্ছে না রওশন। আবহাওয়া অফিস বলছে যে এই তাপমাত্রা এরকমই থাকবে, যেহেতু গতকাল তীব্র তাপদাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। এরপরে 42 ডিগ্রি তাপমাত্রাও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাবে, অর্থাৎ অতি তীব্র তাপদাহ আসলে রওশন বয়ে যাবে চুয়াডাঙ্গার উপর দিয়ে। তো গরম পরিস্থিতি নিয়ে রওশন, আমার কাছ থেকে এই ছিল চুয়াডাঙ্গা থেকে। রওশন। তীব্র তাপপ্রবাহের কারণে খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজশাহী, খুলনা এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। হাওড় অঞ্চলের কৃষকেরা দেশে খাদ্যের অন্যতম যোগানদার। একক ফসল হিসেবে বোরোর 20 থেকে 30 ভাগই আসে এই হাওড় থেকে, কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন কি এই কৃষকরা? ভরা মৌসুমে সিন্ডিকেটের কারসাজিতে ফরিয়াদের নির্ধারিত দামেই ধান বিক্রি করেন, অনেকটা বাধ্য হয়ে মিলে না সরকারি গুদামে ধান দেওয়ার সুযোগও। কৃষি গবেষকরা বলছেন, কৃষক বাঁচাতে হলে হাওরের বিপণন প্রক্রিয়ায় যে কোনো মূল্যেই মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমাতে হবে, নিতে হবে সমন্বিত কৃষি পরিকল্পনাও। আরও জানাচ্ছেন হারুনুর রশিদ, ছবি তুলেছেন সাইম আকন্দ। সোম যেন হাওড়াঞ্চলের কৃষকের কাছে উৎসব। এ সময় রাজ্যের ব্যস্ততায় দিন কাটে কৃষকের। প্রখর রোদ, গরমের তীব্রতা উপেক্ষা করে চলে ফসল ঘরে তোলার চেষ্টা। নেত্রকোনার গোবিন্দশ্রী হাওরের কৃষক সেলিম মিয়া চলতি বুড়ো মৌসুমে প্রায় 150 মণ ধান পেয়েছেন। এর মধ্যে খোরাকির 30 মণ রেখে বাকিটা বিক্রি করেছেন। সেলিম মিয়ার মতো হাওরের প্রায় সব কৃষকেরই একই দশা। দেনা পরিশোধের চাপ, পাশাপাশি সংরক্ষণের সুবিধা না থাকায় ধান বিক্রি করেন অনেকটা বাধ্য হয়েই। আর এই সুযোগে ধানের দাম কমিয়ে দেয় মধ্যস্বত্বভোগী ফড়িয়ারা। মৌসুমের শুরুতে প্রতিমণ ধানের দাম 1200 টাকা থাকলেও মাঝামাঝি সময়ে এসে ঠেকে 800 থেকে 850 টাকা। খরচ করছি, মানুষের তো টাইমের পিনে আনছি, এটা যেমন লাগবো, নিজেরাও চলন লাগবো, খাওয়ান লাগবো। হাইব্রিড মোটা ধান এই আবার কাটাইতেছি, মেশিনে কাটাইতেছে, বেচতেছি। এখন ধানটা একটু দরটা কমে গেছে। ধান মারাই ও শুকানোর জায়গার অভাব, অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ হাওরের কৃষকের নিত্যসঙ্গী। ধান কেটে খলায় আনতে গুনতে হয় বাড়তি খরচ। সরকার ধান চাল সংগ্রহের জন্য দাম নির্ধারণ করে দিলেও তা জুটে না হাওরের কৃষকের ভাগ্যে। লাহারও জায়গা নাই, অত দান দেম লইতো দেম আর ক্ষমতাটা নাই। ওহন এই লোকসান দিয়ে মাল ছাড়ি দিছি। সরকারি দিয়ে আমরা যদি 1400 নিত, সেটা আমরা বেশি লাভবান হতাম। ওখান থেকে নিয়ে 800, 900। হাওরের ধান মারাই করে সাবমার্সিবল সড়কের পাশে এভাবেই বস্তাবন্দি করে রাখেন কৃষকেরা। এখান থেকেই ধান কিনে বড় বড় ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন ফরিয়ারা। কয়েক দফায় হাত বদলে অনেকেই অর্থবিত্তে সমৃদ্ধ হলেও পরম মমতায় যে ফসল ফলান কৃষকেরা, তারা থেকে যান সেই তিমিরেই। ধান পাকা শুরু হলেই হাওরে বেড়ে যায় ব্যবসায়ী ও ফড়িয়াদের আনাগোনা। ধান কিনে ময়মনসিংহ, শেরপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠায় তারা। প্রতিদিন 5-6টা ট্রাক হয়, 220 বস্তা করে, 1000 বস্তা, এরকম 1800-2000 মণ ধান প্রতিদিন ছেড়ে দিচ্ছি। আগাম জাতের নতুন নতুন ধান আবাদ করলে ভালো দাম পাওয়া সম্ভব বলছে কৃষি বিভাগ। আর হাওরের কৃষকের কথা মাথায় রেখেই নেত্রকোনায় আগে ভাগেই শুরু হয়েছে ধান সংগ্রহ। আধুনিক যে জাতগুলি আছে সেই জাতগুলি চাষ করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিই, এবং এবছর বিধান 88, বিধান 89 এবং বিধান 102 এই জাতগুলো কিন্তু হাওড়ে চাষ হয়েছে, এবং এখান থেকে এখন কৃষকরা বিধান 88 কিন্তু খুব ভালো ফলন পাচ্ছে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বা এর কারণে তারা সঠিক দামটা অনেক সময় পান না। সেই কারণে সরকার কৃষকের পাশে দাঁড়িয়েছে। কৃষকরা যাতে সরকারি গুদামে ধান বিক্রি করে ন্যায্য মূল্য পেতে পারেন, সেই জন্য
সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। কৃষি গবেষকরা বলছেন, কৃষক বাঁচাতে হাওরের বিপণন ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমানো এবং হাওরকে কেন্দ্র করেই নিতে হবে সমন্বিত কৃষি পরিকল্পনা। সরকারের যে সমস্ত কৃষি সংক্রান্ত যে সমস্ত আপনার গ্রুপ আছে, যেমন বিএডিসি, বিডি, বাড়ি, ডিএই, এই সমস্ত আপনার অর্গানগুলিকে ওইখানে আপনার কাজে লাগাতে হবে। আর মধ্যস্বত্ব যারা আছে তাদেরকে যত দ্রুত কমানো যায়। চলতি বছর নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার ছোট বড় মিলিয়ে 135টি হাওরে 41,075 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়, যেখান থেকে প্রায় 2,86,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। হারুনুর রশিদ, এখন নেত্রকোনা। এদিকে বগুড়ার হাটে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1120 থেকে 1150 টাকায়, আর চিকন ধান বিক্রি হচ্ছে 1300 টাকায়। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে সদর উপজেলা ঘোড়াধাপ হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, বাজারে বিক্রি হওয়া দামের সাথে সরকার নির্ধারিত দামের পার্থক্য কতটা দেখছেন, আর এই যে কৃষকরা যে কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না, এই বিষয়ে আসলে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? আপনি জানেন যে প্রতি বছর সরকার কিন্তু আপদকালীন মজুদের জন্য ধান চাল সংগ্রহ করে থাকে, এবং এই যে সামনে যে বড় মৌসুম চলছে, বর্তমানে যে বড় মৌসুম চলছে, সেই বড় মৌসুমে কিন্তু গত 24শে এপ্রিল থেকে ধান চাল সংগ্রহে কিন্তু সরকার যে শুরু সেটা কিন্তু উদ্বোধন করেছেন। এবং যদি বলি যে সারা দেশে এবারে 14 লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে এবং 3.5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করবে। সেই হিসাবে বগুড়াতে 80 লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে এবং 12,000 মেট্রিক টন ধান সংগ্রহ করবে। আর বর্তমানে কিন্তু হাট বাজারে ধান উঠতে শুরু করেছে, এবং আজকে যে হাটটিতে আমি রয়েছি সেই হাটটিতে প্রচুর পরিমাণেই ধান উঠছে, এবং এখানে যে মোটা জাতের যে ধানটি সেটি বিক্রি হচ্ছে এখানে 1120 থেকে 1130 টাকা মন দরে, যেখানে সরকার দাম বেঁধে দিয়েছে 36 টাকা কেজি ধানের এবং 1440 টাকা মন। সেক্ষেত্রে কিন্তু এখানে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। আর সরকার যে ধান সংগ্রহ অভিযান শুরু করেছে সে কার্যক্রমটাও কিন্তু বগুড়াতে খুব জোরে সোরে কিন্তু শুরু না করার কারণেই কৃষকরা কিন্তু ধান এখনও সরকারের ঘরে দিতে পারছে না। ফলে এই কম দামে কিন্তু হাট বাজারে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা, এবং তারা যেটি চাচ্ছেন, সরকার যদি যে 24শে এপ্রিল থেকে ধান সংগ্রহ অভিযান শুরু করেছেন, ধান চাল সংগ্রহ অভিযান শুরু করেছেন, এটি যদি যথাযথভাবে এবং জোরে সুরে যদি শুরু করতেন তাহলে হয়তো তারা ন্যায্য দাম পাইতেন, এবং এখানে পাইকাররা যারা তারা হয়তো বেশি বেশি ধান কিনতেন। কিন্তু সেই জিনিসটা না হওয়ার কারণে কৃষক কিন্তু অল্প দামেই ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর এখানে যেটি খাদ্য অধিদপ্তর যেটি বলছে যে আরও কিছু যে নিয়মকানুন রয়েছে, বিশেষ করে অ্যাপসের মাধ্যমে যে ধান কেনা, সেটি একটি প্রক্রিয়া রয়েছে, সে প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছুদিন সময় লাগবে। সেক্ষেত্রে হয়তো সপ্তাহখানিক পরে হয়তো তারা ধান চাল সংগ্রহ পুরোদমে করতে পারবেন। তো এই ছিল রওশন আমার কাছে বগুড়ার যে ঘোড়াধাপ হাট, সেখান থেকে ধানের দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। কুষ্টিয়ায় গেল কয়েক বছর অতিরিক্ত খরা, তাপপ্রবাহ, পোকামাকড়ের আক্রমণে আশানুরূপ ফলন পায়নি ধান চাষিরা। তবে এবার অনুকূল আবহাওয়া আর পরিমিত বৃষ্টিপাতে বড় আবাদে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। সার কীটনাশকের খরচ কমায় ভালো দামও পাচ্ছেন তারা। মেজবা উদ্দিন পলাশের তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ায় মাঠের পর মাঠ জুড়ে কৃষকের শত মেহনতে উৎপাদিত সোনাঝরা পাকা ধানের সমারোহ। মৃদু হাওয়ায় দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। গেল কয়েক বছরের বৈরী আবহাওয়া পিছু ছাড়ায় এবার কমেছে সেচ, কীটনাশক ও সারের খরচ। অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে। এখন ফসল ঘরে তোলার পালা, তাই তো বেড়েছে কৃষাণীদের ব্যস্ততা। তেল লাগে যে কম, পানিটা ভালো পাইছি, তাই ধানের ঠিক কোন সার ফাঁস দিতে পারি, তাই ধানটা বের ভালো ফলন। বৃষ্টি বাদলের আবহাওয়া কম, মোটামুটি ভালোই আছে। তেল মানের দাম খুবই কম বেশি আছে। প্রতি বছরে 7 বের 8 বের করে বীজ দিয়েছি, এবার 3 বারেই ধরেন কাম সারেছি আমরা। এবার 3 বারেই দেখা যাচ্ছে আমাদের ধান খুবই ভালো। মৌসুমের শুরুতেই উঠতি ধানের বাজার প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। আশানুরূপ দাম পাওয়ায় খুশি মেহনতি কৃষক। খরচ খরচা বাদ দিয়ে 20,000 30,000 টাকা ধান হলে 10,000 লাভ হয়। এই বছরে ধানের ফলনটা ভাই ভালো, পোকামাকড় কম, ঝড় বৃষ্টির আগে আমাদের ধানটা উঠছে।
তবে পুরোপুরি না পাকায় অনেক কৃষকের ধান এখনো মাঠে, তাই হঠাৎ কালবৈশাখীর শঙ্কায় রয়েছেন অনেকে। এমন অবস্থায় ফসল বাঁচাতে নানান পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যে এই মৌসুমে 80% ধান পেকে গেলে দ্রুত ধানটা কেটে বাড়িতে আনে, কারণ যে কোনো মুহূর্তে আমাদের প্রাকৃতিক ঝড় বা শিলাবৃষ্টি হতে পারে, যাতে কৃষকের উৎপাদিত ধানটা নষ্ট হয়। সেজন্য আমরা সার্বক্ষণিক মাঠে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে কুষ্টিয়ায় ৩৫,৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যেখান থেকে অন্তত 2,30,০০০ টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। এখন কুষ্টিয়া। ঢাকার ধামরায় ইট ভাটার ধোঁয়ায় অন্তত 3টি এলাকায় কয়েকশো বিঘা জমির ধান পুড়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অবিলম্বে ইট ভাটা মালিকদের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি অধিদপ্তর। হুমায়ুন কবিরের প্রতিবেদন। ধামরাইয়ের বিস্তীর্ণ ফসলি ক্ষেত। কিছুদিন আগ পর্যন্ত এখানে সোনালী ধান দোল খেলেও এখন সবগুলোই ধারণ করেছে ধূসর রং। পাশের ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে নষ্ট হয়ে গেছে সব ধান। একই অবস্থা 3 ইউনিয়নের অন্তত 120 হেক্টর জমির সব ফসলের। বোরো মৌসুমের ফসল তোলার 2 সপ্তাহ আগে ধানের এমন ক্ষতিতে ক্ষুব্ধ চাষিরা। এ অবস্থায় ইটভাটা বন্ধ ও ক্ষতিপূরণের দাবি জানান তারা। একটা সন্তান মানুষ করতে যেরকম কষ্ট লাগে, তার সাথে বেশি কষ্ট করে আমি ধান আবাদ করছি। এই ধানগুলো সব পুইরা শেষ হয়ে গেছে। যে চিটা হয়েছে এগুলা কাইটা নেওয়া মানে ধান হওয়ার মতো কোনো উপযোগী নয়। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের কৃষক যাতে না মরে, এগুলা জানি মনে করেন ক্ষতিপূরণ দেয়। ক্ষতিগ্রস্ত ধান ক্ষেত পরিদর্শন করে ক্ষতিপূরণ সহ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। যে ইটভাটাগুলোর কারণে এই নষ্ট হয়ে গেল, এই ইটভাটাগুলোর একটা স্থায়ী সমাধান দরকার, যে এখানে কিভাবে 2 ফসলি 3 ফসলি জমিগুলোর ফসল কৃষক পরবর্তীতে সফলভাবে ঘরে তুলতে পারবে। ধামরাইয়ে বৈধ অবৈধ সব মিলিয়ে 200-র বেশি ইটভাটা রয়েছে। এতে প্রতি বছরই ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। ধান কাটার মৌসুম প্রায় কাছাকাছি সন্নিকটে আছে এবং দেখা যাচ্ছে একই সময়ে ইটভাটাগুলো বন্ধ হচ্ছে। তো ইটভাটাগুলো বন্ধের ক্ষেত্রে প্রচুর আমরা এই ধরনের অভিযোগ পাচ্ছি। গতকালও অভিযোগ এসেছে একটা, আজকে একটা অভিযোগ এসেছে। আমরা এগুলো অবশ্যই আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং বিশেষ করে কৃষকদের যেই ক্ষতিপূরণটা, আমরা সেই ক্ষতিপূরণটা তাদের থেকে আদায় করে দেব। ধামরাইয়ে ইটভাটার ধোঁয়া এবং বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 120 হেক্টর ধানি জমি। কৃষকরা বলছেন প্রতি বছরই তারা ইটভাটার কারণে ক্ষতির মুখে পড়ছেন। এভাবে চলতে থাকলে হয়তো একসময় ধান চাষ হুমকির মুখে পড়বে বলে বলছেন কৃষকরা। হুমায়ুন কবির, এখন ধামরাই। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক নিয়োগ সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, এই শাটডাউনের বিষয়ে সমস্যা সমাধান যে বিষয়টা আছে, সেটা সংশ্লিষ্টরা আসলে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? রওশন, একটু জানিয়ে রাখি, আজকে চতুর্থ দিনের মতো বরিশালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বরিশাল নার্সিং কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা, এবং তারা এখান থেকে 4 দফা দাবি তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। এবং আরেকটু জানিয়ে রাখি যে এ বিষয়ে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে নার্সিং বিভাগ রয়েছে সেখানে গত বৃহস্পতিবার একটি বৈঠক হয়েছে। সেখান থেকে কোনো নির্দেশনা এখন পর্যন্ত আসেনি, তবে একটি বৈঠক হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ে সেই বৈঠকের বিবৃতি হয়তো সোমবার দিন ঘোষণা করার একটি কথা রয়েছে। ততক্ষণ পর্যন্ত তাদের এই যে কমপ্লিট শাটডাউন এটি চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটু যদি তাদের দাবিগুলো বলে দিই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিজ পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের নীতিমালা অনুসরণ পূর্বক নার্সিং শিক্ষক নিয়োগ এবং 4 বছর মেয়াদী যে স্নাতক ডিগ্রিধারী নার্সদের 9ম গ্রেডে সরকারি নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং একই সাথে সরকার অনুমোদিত সকল বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য টিউশন ফি নির্ধারণ করতে হবে এবং সকল বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নার্সিং কর্মকর্তা ও শিক্ষকদের জন্য মানসম্মত সর্বনিম্ন বেতন ভাতা নির্ধারণ পূর্বক প্রজ্ঞাপন জারি করতে হবে। এরকম তারা 4টি দাবি
তুলেছেন। প্রথম দিকে 6 দফা দাবি থাকলেও সেটি সমন্বয় করে পরবর্তীতে 4 দফা দাবিতে তারা রয়েছেন এবং এই 4 দফা দাবিতেই কিন্তু আজকে 4 দিন ধরেই তারা এই কর্মসূচি পালন করছেন। একই সাথে তাদের উপরে যে হামলা প্রথম দিনে হয়েছিল সেই হামলার প্রতিবাদেও কিন্তু তারা একটি প্রতিবাদ কর্মসূচি করে যাচ্ছেন সেই 4 দিন ধরেই, এবং তারা বলছেন যে তাদের 4 দফার পাশাপাশি তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার বিষয়েও কিন্তু একটি নির্দেশনা আসতে হবে, না হয় তারা এই যে অবস্থান কর্মসূচি কিংবা কমপ্লিট শাটডাউন সেটি চলমান রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সব শেষ যদি সোমবার আসলে কোনো নির্দেশনা না আসে তাদের এই কর্মসূচি চালিয়ে যাওয়ার তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা চাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের যে দাবি সেগুলো মেনে নেওয়া হোক এবং তারা ক্লাসরুমে ফিরে যাবেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ দর্শন। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। বরগুনার বিষখালী নদীর ভাঙনে অস্তিত্ব সংকটে ডালভাঙা গ্রামের 2টি স্কুল। ভাঙন প্রতিরোধে টেকসই বেড়িবাঁধের দাবি শিক্ষার্থীদের, তবে সমস্যাটি দ্রুতই সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জিয়াদ মাহমুদের প্রতিবেদন। কোন ক্লাসে পড়ো? আমি 10ম শ্রেণীতে পড়ি। তুমি কোন ক্লাসে স্কুলে ভর্তি হয়েছো? আমি 7ম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। তখন এই নদীটা কতটুকু ছিল? তখন এই নদীটা অনেক দূরে ছিল, কিন্তু প্রত্যেক বছর ভাঙতে ভাঙতে এখন প্রায় আমাদের স্কুলের কাছে এসে গেছে। শ্রেণীকক্ষ, যেখানে হয় জ্ঞানের চর্চা, কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র বরগুনার ডালভাঙা গ্রামে। নদী ভাঙনের কবলে ডালভাঙা বিএম মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীরা দিন পার করছে শঙ্কায়, কারণ যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে পুরো স্কুলটি। প্রতিবছর ঝড় জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগে স্কুলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ভোগান্তিতে শিক্ষার্থীরা। তাদের দাবি ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার নির্মাণের। আমরা যখন এই স্কুলে এসেছি তখন এই নদীটি অনেক দূরে ছিল। বছরে বছরে এটি ভেঙে ভেঙে ক্রমে ক্রমে আমাদের স্কুলের দিকে এগিয়ে আসছে। এই ভবন ভেঙে যাবে 2 দিন পরে, এই বর্ষাও যাবে না। স্কুলে যদি ভেঙে যে আমরা পড়াশোনা করব কোথায়? আমরা অতি দ্রুত টেকসই বেড়িবাঁধ চাই এবং এই স্কুলের আওতাধীন এই নদী ভাঙন এলাকায় ব্লক চাই। স্থানীয়রা নদী ভাঙনের কারণ হিসেবে দায়ী করছেন অবৈধ ইটভাটাকে, যা গড়ে উঠেছে নদীর ওপারে বাইনচটকি এলাকায় চর দখল করে। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ঢেউ আশ্রে পড়ছে স্কুলের পাশে। বিদ্যালয়টি যে হারে ভাঙনের শিকার, সে অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। তখন বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা শেখার কোনো জায়গা থাকবে না। ব্যারিকেডটা দিলে হয়তো বিদ্যালয়টি টিকবে এবং অত্র এলাকার শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশ সুষ্ঠু সুন্দরভাবে গঠন করতে পারবে। শিক্ষার্থী ও স্থানীয়রা স্কুল রক্ষায় মানববন্ধন, স্মারকলিপি দেয়া সহ নেয় নানা ধরনের উদ্যোগ। জেলা প্রশাসক জানায়, স্কুল রক্ষায় দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। রিভার ব্যাথমেট্রি সার্ভে করা হয়েছে। ব্যাথমেট্রি সার্ভে করার রিভার প্রোফাইলটা আমরা বের করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙনটাকে রোধ করার ব্যবস্থা গ্রহণ করছেন এবং এই বিষয়ে ওনার সাথে কথা হয়েছে, আজকেও কথা হয়েছে। আমরা আশা করি খুব দ্রুত এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হবে। নদী ভাঙনের এমন চিত্র শুধু ডালভাঙা পয়েন্ট জুড়েই নয়, বরগুনা জেলার 805 কিলোমিটার বেড়িবাঁধের 20 থেকে 25টি পয়েন্ট রয়েছে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায়। বর্ষা এলে সেসব স্থানে বাজে ভাঙনের সুর। তাই দ্রুত সময়ের মধ্যে ভাঙন প্রবণ এলাকায় ভাঙন রোধে টেকসই পদক্ষেপের দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। ব্রাহ্মণবাড়িয়ায় 2টি ট্রেনের বগি লাইনচ্যুতর 11 ঘণ্টা পর রাজধানীর সাথে চট্টগ্রাম এবং সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল 9:30টার দিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেল লাইন এবং স্লিপার মেরামত শেষে সকাল 9:30 থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে শুক্রবার রাত 10:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে পৈরতলা রেল ক্রসিংয়ের কাছে চট্টগ্রাম থেকে আসা মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। আর আজ সকাল 6টার দিকে ঢাকা থেকে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে চট্টগ্রাম এবং সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রেনের বগিটি ভোর 4:50 এবং কক্সবাজার এক্সপ্রেসের বগিটি সকাল 7:15 উদ্ধার করা হয়। এদিকে পয়েন্টম্যানের ভুল সিগন্যালে ঢাকা থেকে খুলনাগামী
জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের 2 কোচ ভাঙা বামনকান্দা জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা খুলনা, ঢাকা বেনাপোল এবং ঢাকা রাজবাড়ী রুটে ট্রেন চলাচল 12 ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। শুক্রবার রাত 9:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ভাঙা রেল কর্তৃপক্ষ জানায়, রাতে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙা রেল জংশন থেকে বের হওয়ার পর কিছু দূর গেলেই ইঞ্জিন সহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এক্ষেত্রে পয়েন্টম্যান কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়েই সিগন্যাল বা পয়েন্ট পরিবর্তন করায় এই দুর্ঘটনা ঘটে। এই সময় কর্মরত পয়েন্টম্যানকেই বরখাস্ত করা হয়েছে। এদিকে লাইনচ্যুত কোচ দুটি উদ্ধারে ঈশ্বরদী এবং খুলনা থেকে আনা 2টি রিলিফ ট্রেন কাজ করে যাচ্ছে। দুর্ঘটনার সময় কয়েকশো যাত্রী দুর্ভোগে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঈশ্বরদী থেকে এবং ইয়ার থেকে খুলনা থেকে 2টা রিলিফ ট্রেন আসছে। আমাদের পয়েন্ট করা সেট হয়েছে, গাড়ি ঢুকে অল্প সময়ের মধ্যেই উদ্ধার কার্য শেষ হয়ে যাবে। পয়েন্টসম্যান ভুল করছিল, ভুলের কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সবাই যে তদন্ত করে এটাই পাইছে, সারে আসছে। ওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এখন নেওয়া হয় না, হবে উদ্ধার কার্য শেষ হলে পরে নেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে থাকছে না ম্যাঙ্গো ক্যালেন্ডার বা আম পাড়ার কোনো সময়সীমা। আম পরিপক্ক হলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন আম চাষি এবং ব্যবসায়ীরা। নিরাপদ এবং বিষমুক্ত আম উৎপাদন, পরিবহন এবং বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অপরিপক্ক এবং রাসায়নিকে পাকানো আমের বাজারজাত ঠেকাতেই কঠোর নজরদারির হুঁশিয়ারি প্রশাসন। বিস্তারিত প্রতিবেদনে। আমের রাজধানী হিসেবে খ্যাত উত্তর পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ। ভৌগোলিক অবস্থান ও আবহাওয়াগত কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সব শেষে আম পাকে এই জেলায়। চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত খিরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ সহ সুমিষ্ট জাতের আমের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 2 সপ্তাহ। তবে বর্তমানে বিভিন্ন জেলায় উন্নত জাতের আম উৎপাদন হচ্ছে। সেক্ষেত্রে আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করে দিলে ক্রেতারা অন্য জেলায় চলে যেতে পারেন। পাশাপাশি নির্ধারিত তারিখের অপেক্ষায় থাকার কারণে আম চাষিরাও অনেক সময় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। বর্তমান পরিস্থিতি পাকার উপর নির্ভর করে বা আম আমরা ভাঙতে পারবো। আমাদের দাবিটা ছিল যে এবারে যেন কোনো ক্যালেন্ডার বা তারিখ নির্ধারণ করা না হয়। চাঁপাইনবাবগঞ্জে যত পরে আম হয় তত বেশি দাম পাওয়া যায়, যার ফলে গাছিরা আম পাকলেই তখন শুধুমাত্র হারভেস্ট করে। চাঁপাইয়ের আম ভাঙার ডেট আছে এই 5 তারিখে আমাকে চাঁপাই 5 তারিখের আগে আমি চাঁপাইনবাবগঞ্জ যেতে পারবো না। তো ব্যাপারী যারা আছে, আমের যারা ক্রেতা আছে, বিটুবির ক্রেতাগুলো আছে, ওরা কিন্তু তখন সাপোজ চুয়াডাঙ্গার বাজারে গিয়ে ওইখানে তারা সেটেল হয়ে যায়। সব দিক বিবেচনায় চলতি মৌসুমে পরিপক্ক, নিরাপদ ও বিষমুক্ত আম বিপণন এবং প্রক্রিয়াজাতকরণে আগেভাগেই কাজ শুরু করেছে প্রশাসন। পাশাপাশি অংশীজনদের দাবির প্রেক্ষিতে বাতিল হয়েছে ম্যাঙ্গো ক্যালেন্ডার বা গাছ থেকে আম সংগ্রহের সময়সীমা। একে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমাদের আম চাষি, আমের সাথে যারা জড়িত সবারই স্বার্থ রক্ষা হবে এবং এই বছর আম ব্যবসায়ী, চাষি সবাই লাভবান হবে। আমরা দেশের মানুষকে সুস্বাদু আম খাওয়াতে পারবো বলে আমি মনে করি। তবে অপরিপক্ক আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। তখনই তারা গাছ থেকে আম বাড়বে। এক্ষেত্রে আমাদের কৃষি বিভাগ এবং আমাদের জেলা প্রশাসন সর্বদাই সহযোগিতা করবে। এবছর চাঁপাইনবাবগঞ্জে 37,500 হেক্টরের বেশি জমিতে আমের চাষ হয়েছে, যেখান থেকে 4,86,000 টন আম উৎপাদনের লক্ষ্য কৃষি বিভাগের। এখন চাঁপাইনবাবগঞ্জ। শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভ। শাহবাগে বিকেল 3টায় গণজমায়েত কর্মসূচি। চুয়াডাঙ্গা, রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ, 36 জেলায় মৃদু মাঠ থেকে মাঝারি কয়েকদিন অব্যাহত থাকার আভাস আবহাওয়া অফিসের। ফরিয়াদের বেঁধে দেয়া দামে আটকা হাওরের কৃষক। পানির দরে ধান বিক্রি। ঢাকার ধামরায়ে ইট ভাটার ধোঁয়ায় পুড়ল কয়েকশো বিঘার ধান। আরো জায়গা নাই, ও তো দান দেম আর কেমতাটা নাই, কোন এই লোকসান দিমা মাল ছাড়ি দিছি। একটা সন্তান মানুষ করতে যেরকম কষ্ট লাগে তার সাথে বেশি কষ্ট করে আমি ধান আবাদ করছি। এই ধানগুলো সব পুইরা শেষ হয়ে গেছে।
এবং বিষখালী নদীর ভাঙনে অস্তিত্ব সংকটে বরগুনার ডালভাঙা গ্রামের 2 স্কুল, টেকসই বেড়িবাঁধের দাবি শিক্ষার্থীদের। এই নদীটি অনেক দূরে ছিল, বছরে বছরে এটি ভেঙে ভেঙে ক্রমে ক্রমে আমাদের স্কুলের দিকে এগিয়ে আসছে। স্কুলে যদি ভাঙ্গে যে আমরা পড়াশোনা করব কোথায়? এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।